যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় প্রধানের সাথে সাক্ষাৎ করতে গণভবনে যান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতিকে। এ সময় বিভিন্ন সংকটে সংগঠনটির ভূমিকা স্মরণ করেন প্রধানমন্ত্রী। কথা বলেন চলমান কোটা ও সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে আন্দোলন নিয়ে। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। বিএনপির নানা কার্যক্রমের কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির অপকর্ম মানুষের সামনে তুলে ধরার। ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। অর্থ সম্পদ লুট করে টাকা পয়সা বানিয়ে চুরি করে 10 টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতিমের অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত। এবং বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য মানুষকে সচেতন করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাব্বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। মার্চ মাস থেকেই একটু একটু করে দানা বাঁধতে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন। গেল কয়েকদিনে যা জোরালো হয়েছে আরও। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে উন্নীতকরণ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে একাট্টা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আগের পেনশন ব্যবস্থায় অবসরে গেলে এককালীন টাকা পেতেন শিক্ষকরা, যার সুযোগ থাকছে না নতুন স্কিমে। উল্টো কাটা হবে বেতনের একটি অংশ। আর পেনশন গ্রহীতার অবর্তমানে নমিনি আজীবন সুবিধা পেলেও এখন পাবেন সর্বোচ্চ 15 বছর। 11 সময় লেফটেন্যান্ট জেনারেলরা নতুন নিয়ম করে নিজেদের বেতন ও গ্রেড বাড়িয়ে নিলে আমলা ও পুলিশের উচ্চপদস্থরাও তা বাগিয়ে নেন। শুধু নিচে পড়ে থাকেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। তাই আমলাদের দিকে আঙুল তুলছে শিক্ষক সমিতি ফেডারেশন। সরকারের ভিতরে একটা গ্রুপ বাধ্য করেছে যে এই প্রত্যয় স্কিমটা চালু করার। তাই না, একই দেশে এত রকম কেন? সরকারের সুযোগ সুবিধা আপনারাও আছেন, আমরাও আছি, আমরা একসাথে থাকি। আর তাছাড়া তো সেটা অসুবিধা। আমরা তো সরকারি কর্মকর্তাদের সাথে আমরা বলি না আমরা আমাদের মতো করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দেন, আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকি। সচিব হলেও তো আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এটা কোনো মুখোমুখি অবস্থান নয়, আমরা কেউ কারো মুখোমুখি না। তাদেরকে সম্মানিত করার জন্য তাদের পৃথক স্কেল দেওয়া উচিত, পৃথক বেতন কাঠামো ঘোষণা করা উচিত। স্কেলেই বেতন হওয়া উচিত না। সুতরাং আমি তো পরিষ্কারভাবে এটা বলছি, এখানে কোনো মুখোমুখি অবস্থান নেই। এবং সচিবদের সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে কোনো পর্যায়ে কোনো তুলনাই হয় না। ওনারা একটা মহান পেশায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইমিরেটাস অধ্যাপক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক চর্চার উৎস। সুপার গ্রেডে না থাকার বিষয়টি শিক্ষকদের আহত করেছে। গ্রেড 1, 2 সচিবের পর্যায়ে, তারপর তারাও সিনিয়র সচিব, আরেক গ্রেড উপরে নিয়ে গেল। এটা হলো রেশারেশির মতো অবস্থা। আমার কাছে এটা অর্থহীন মনে হয়। বিশ্বের অন্য জায়গায় গেলে তো ডলারটা আমরা $100,000, $200,000 পাবে। তো এইটাতে তিতিক্ষা করে যে তারা এখানে আসে, দেশকে ভালোবাসে, তাদের প্রতিও তো আমাদের ভালোবাসা দেখানোর একটা কারণ আছে। এখানে তো জাদাজেদের কিছু নাই। তিনি বলেন, বেতন কাঠামোতেও শিক্ষকরা উচ্চ পর্যায়ে নেই। তাই বিষয়টি সহানুভূতির দৃষ্টিতে দেখতে সরকারের প্রতি আহ্বান তার। নতুন করে রিড্রাফটিং করে এই সলিউশন হতে পারে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নুরুল আমিন তালুকদার বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব রেজিস্ট্রার। অভিযোগ, এই পেশায় থেকেই গড়েছেন সম্পদের পাহাড়। 2023 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। বেরিয়ে আসে থলের বিড়াল।
নানা উপায়ে অবৈধ অর্থে কিনেছেন দামি গাড়ি, গড়েছেন একাধিক বহুতল ভবন। সম্পদ গড়ে দিয়েছেন স্ত্রী নুরুন নাহার ও মেয়ে জিনাত তালুকদারকে। এরই জেরে গেল মাসে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের রায় দেন জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক। মোটামুটি মনে করি আগে যেভাবে দেখছি এখন তার চেয়ে একটু পরিবর্তন না। আগে তোর গাড়ি আসাল না, এখন গাড়ি নিয়ে আয়। সাবরেজিস্টার হওয়ার পর তো জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, সব দিক দিয়ে সে স্বাস্থ্যগত টাকা পয়সা এখন গাড়ি নিয়ে চলে। স্বাভাবিক কারণে এত দ্রুত এত বাসাবাড়ি করতেছে, এটা আমরাও হতভম্ব যে এভাবে দ্রুত বাসাবাড়ি হচ্ছে। 11.5 কোটি টাকা, এটা আমার দৃষ্টিতে একজন সাবরেজিস্টারের জন্য এটা আসলে আহামরি কিছু আমার মনে হয় না। এটা তো ভাই আসলে সে মূলত অন্যায় করছে, কত কত মানুষকে সে হয়তো জুলুমও করছে। আপনারা দেখছেন, তারপরে কোর্টে আমার কাছ থেকে তদন্ত চলছে, তদন্তের স্বার্থে পরে আদালতে যাবো। তবে এ বিষয়ে দুদকের কোনো স্থানীয় কর্মকর্তা কথা বলতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভারী বৃষ্টি হলে এভাবেই তলিয়ে যায় খুলনা নগরীর অনেক সড়ক। এতে ব্যাহত হয় চলাফেরা, থমকে যায় যানবাহনের গতি। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ড্রেন আর রাস্তার নোংরা পানি প্রবেশ করায় দুর্ভোগে বাসিন্দারা। অথচ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় 502 কোটি টাকা ব্যয়ে গত বছরে পুনর্নির্মাণ করা হয়েছে 104টি ড্রেন। সেই সাথে পুনঃখনন করা হয় ময়ূর নদী ও 7টি খাল। সংস্কার করা হচ্ছে আরও 32টি ড্রেন। তারপরও সুফল না মেলায় ক্ষুব্ধ নগরবাসী। টাকা আসছে, কাজও হয়েছে, কিন্তু দুর্ভোগ কমেনি। আমরা জনগণ দেখেন কি অবস্থা, আমরা ঘর থেকে বের হতে পারতেছি না। পানিতে যাওয়া আসা, যাতায়াত সমস্যা হচ্ছে, যোগাযোগের সমস্যা হচ্ছে, আমাদের এই দোকানপাটে আসতে পারতেছি না। উন্নয়ন ঠিকই হচ্ছে, কিন্তু আপনার জলাবদ্ধতা ঠিকই থাকতেছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা শোনালেন গতানুগতিক কথা। বলেন, জোয়ারের সময় বৃষ্টি হলে সড়কের পানি নামতে কিছুটা সময় লাগে। তখন প্রচুর বৃষ্টি হয়, তখন পানি ওয়াটার লগিং হয়ে যায়, যার পরে এটাকে দ্রুত আর চ্যানেল আউট করতে পারে না, আর না করার কারণে এই জলাবদ্ধতা স্থায়িত্ব হচ্ছে। 65 কোটি টাকা ব্যয়ে আমাদের এই স্লুইস গেটে বুস্টার পাম্প স্থাপন হবে এবং আধুনিক স্লুইস গেট হবে, যেখানে আমরা এই জোয়ারের সময়ও আমরা শহরের এই বৃষ্টির পানি আমরা পাম্প করতে সক্ষম হব। নগরের 31টি ওয়ার্ডে ড্রেন রয়েছে মোট 1205 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ড্রেনে ড্রেনে এভাবেই নিজ সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন অসহায় এক বাবা। 3 দিন ধরে খোঁজ নেই 8 বছরের এক শিশুর। ভারতের গুয়াহাটিতে গেল বৃহস্পতিবার বৃষ্টিতে বাবার স্কুটার থেকে পিছলে ড্রেনে পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধারে অভিযানে নেমেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। শুধু গুয়াহাটি নয়, বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। আসামের নবীনগর, অনিলনগর ও রুক্মিণীগাঁওয়ে 4 দিন ধরে ব্রহ্মপুত্রের চোখ রাঙানি দেখছেন স্থানীয়রা। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ঝুঁকিতে রয়েছেন 23 লাখ মানুষ। আমি বানের জলে সর্বস্ব হারিয়েছি। শুধু একটি তাঁবু কোনো মতে জুটেছে কপালে, সেটার নিচেই পুরো পরিবার আশ্রয় নিয়েছি। চারদিকে এত পানি, কিন্তু তা পানের যোগ্য নয়। খাবারের জোগানো শেষ। মানুষ ও গবাদি পশু একই ছাদের নিচে আশ্রয় নিয়েছে, খাচ্ছে একই খাবার। প্রায় একই দশা প্রতিবেশী দেশ নেপালের। রাজধানী কাঠমান্ডুতে দেখা দিয়েছে বন্যা। বেশ কিছুদিন ধরেই পানির নিচে ঘরবাড়ি ও যানবাহন। কয়েক স্থানে দেখা দিয়েছে ভূমিধস। সেপ্টেম্বরের আগে কোনো সুখবর নেই দেশটির আবহাওয়া অফিসের কাছে। প্রাণহানি প্রায় 50-এর কাছাকাছি পৌঁছেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভূমিধসে। এখন পর্যন্ত 77টি অঞ্চল থেকে দুর্ঘটনার খবর মিলেছে। এদিকে চীনের শ্যানডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে ধসে পড়েছে একাধিক আবাসিক ভবন, প্রাণ গেছে বহু মানুষের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।
সত্য মিথ্যা যাচাই না করেই অনেকে গেল দুদিন একটি ফেসবুক পোস্ট শেয়ার করছেন, যেখানে দাবি করা হচ্ছে 48 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রামে নিখোঁজ হয়েছে ৩৫ শিক্ষার্থী। এ পোস্টের সূত্রে বিভিন্ন ফেসবুক গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ হওয়া বিজ্ঞপ্তি। এ প্রসঙ্গে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া শিশু রাকিবের নামও আসে। রাকিবের অভিভাবকরা বলছেন, গেল ২৬ জুন থেকে পাওয়া যাচ্ছে না রাকিবকে। নিখোঁজ হয় চট্টগ্রামে আরেক শিশুও, পরে অবশ্য পাওয়া যায় তাকে। এছাড়া নিখোঁজ হওয়াদের নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় যাওয়ার পথে কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করার পরও এখনও কোনো খোঁজ পাইনি। আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়েছে এবং ঢাকার শহর মোটামুটি আমরা 3 ভাই মিলে অনেক খোঁজাখুঁজি করেছে। পাওয়া গেছে ভাই, ও ছোট বাচ্চা তো বুঝছেন না, এখন একবার এক কথা বলতেছে। ও বলতেছে ওরে ওই যে কোন নাকি মেসেজ করে ওরে নিয়ে গেছে কি বুঝাই, এরপরে আবার ওই আমার জোনাকে বাসা করে চলে আসছে, একবার এক কথা বলতেছে, বুঝছেন না। ফেসবুকে ভাইরাল হওয়া শিশু নিখোঁজের পোস্ট বিষয়ে পুলিশ বলছেন, এ বিষয়ে কোনো অস্বাভাবিক তথ্য নেই তাদের কাছে। এটি গুজব কিনা তদন্ত করে দেখবে ডিএমপি। একটি অসত্য তথ্য অথবা বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে প্যানিক করবে, এটি তো কোনো মতেই কাম্য না। তো সেটি আমি বলছি যে ঢাকা মেট্রোপলিটনে বিন্দুমাত্র এ ধরনের কোনো তথ্য নেই বা প্যানিকটার কোনো কারণ নেই। এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ বিভাগ। আহ্বান জানানো হয়েছে প্রয়োজনে পুলিশের কাছে যাবার। আর ওভারঅল যদি যারা করছে তাদেরকে আমরা বলবো, যদি আপনাদের কোনো তথ্য থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, ইট উইল বি অ্যাড্রেসড অ্যাকর্ডিংলি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এটা এক ধরনের দায়িত্ব বা কাজের মতোই তারা করে। পাকিস্তানে খেলতে ভারতের বড্ড আপত্তি, দুবরের সম্পর্কের বরফ গলবে কি করে? ভারতের মাটিতে 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাবর রিজওয়ানের পাকিস্তান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির কাছে পাঠানো হয়েছে সূচি, টিম ইন্ডিয়া কোন ভেন্যুতে খেলবে সেটাও জানিয়েছে পিসিবি। চিরবৈরী ভারত পাকিস্তান, তাই সবকিছু সহজে সমাধান হবে তা কি করে হয়? শেষ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি রোহিত কোহলিরা। টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বেছে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার প্রভাবশালী বিসিসিআইয়ের চাপে আইসিসিও। 8 দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে পর্যাপ্ত সময় থাকলেও পিসিবিকে দোটানায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির অনেক রাজনৈতিক নেতার পাকিস্তানে ক্রিকেট খেলার বিরোধিতা দীর্ঘদিনের। আইসিসির কাছে পাঠানো খসড়া সূচিতে গ্রুপ পর্বে ভারত ম্যাচের ভেন্যু লাহোর। টিম ইন্ডিয়ার কড়া নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। অথচ ওসবে থোড়াই কেয়ার। রোহিত শর্মার দল পাকিস্তানে খেলবে কিনা পুরো সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় সরকার। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হয়নি, পাকিস্তানের ভ্রমণ করার সম্ভাবনা কম। ভারত দলের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে গড়াতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে এই ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। মূল্যস্ফীতি এখন কেবল সাধারণ মানুষের কাছেই নয়, বরং পুরো অর্থনীতির জন্য হয়ে উঠছে বড় আতঙ্কের। প্রায় 2 বছর ধরে চলা এই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নতুন করে গরিব বানিয়েছে বড় একটি জনগোষ্ঠীকে। অন্যদিকে খেয়ে পরে বেঁচে থাকতেও নিত্য নতুন উপায় খুঁজেছেন অনেকে। সেই অস্বস্তিতেই পার হলো আরও একটি অর্থবছর। বিবিএসের হিসাবে 2023-24 অর্থবছরের জুলাইয়ে 9.69% শুরু হওয়া মূল্যস্ফীতি জুনে দাঁড়ায় 9.72%। ফলে 12 মাসের গড় উঠে যায় 9.25% কাছাকাছি। অথচ সরকার তা নামাতে চেয়েছিল 6.5%। তবে এই সময়ে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে খাদ্যপণ্য কিনতে। বছর ব্যবধানে যা বাড়ে 10.5%-এর উপরে। যদিও খাদ্য বহির্ভূত পণ্য বা সেবায় এই খরচ বৃদ্ধির প্রবণতা ছিল সামান্য কম। আমরা যদি দেখি মাছের দাম, আমরা যদি দেখি ডিমের দাম, আমরা যদি দেখি যে রসুন পেঁয়াজের দাম, আলুর দাম, সেটা কিন্তু গড় মূল্যস্ফীতির থেকে অনেক বেশি। সুতরাং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নিরিখে যদি আমি মূল্যস্ফীতিকে দেখি, সেটা কিন্তু এই যে উপাত্ত,
এটা থেকেও কিন্তু সেটার যে নেতিবাচক প্রভাব সেটা সাধারণ মানুষের উপরে বেশি পড়ছে। দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয় 2022 সালের আগস্টে। আন্তর্জাতিক বাজার আর টাকার অবমূল্যায়নের অজুহাতে মাসের ব্যবধানে 2% পয়েন্ট বেড়ে ছাড়ায় 9.5-এর ঘর। এরপর বাজার নজরদারি কিংবা মুদ্রানীতি পরিবর্তন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি এই সূচক। এমন অবস্থায় 2024-25 অর্থ বছরে এই হার কিভাবে 6.5% নেমে আসবে সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। একটা রেঞ্জের মধ্যে যদি থাকে যে 3 থেকে 5% সেটা সহনীয়, কিন্তু এরকম যখন মূল্যস্ফীতি হয় তখন কিন্তু এটা কেবলমাত্র ভোক্তা কল্যাণে না, এটা উৎপাদন, বিনিয়োগ তার উপরেও একটা প্রভাব বিস্তার করে নেতিবাচক, এবং সেটা পরবর্তীতে আমাদের যে জিডিপির প্রবৃদ্ধি তার উপরেও সেটার একটা প্রভাব পড়বে। 2022-23 অর্থ বছরেও সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 9%-এর ওপরে, অথচ সে বছরও সরকার লক্ষ্যমাত্রা ধরেছিল 5.5-এর কিছু বেশি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। মুখরোচক খাবার হিসেবে জনপ্রিয় ইলিশ প্রতি বছর আহরণ বাড়লেও দাম চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে, ফলে বিলাসী পণ্যে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ। টিসিবির হিসাবে বর্তমানে কেজি প্রতি ইলিশের দর সর্বনিম্ন 700 টাকা আর সর্বোচ্চ 1600, যা গেল বছরের তুলনায় 300 টাকা পর্যন্ত বেশি। সরবরাহ কমে যাওয়ায় বাজার ভেদে উঠানামা করছে এই দাম। এখন যে দাম, এই দাম ইলিশ মাছ সাধারণ মানুষ কিনে খাওয়া অসম্ভব। বাজারে আসি, দাম জিজ্ঞেস করি, কিন্তু কিনার সাধ্য হয় না। ইলিশ মাছ তো অনেক পরিবারে খবর নেবেন যে ওরা গত 6 মাসে খাইছি কিনা, আমার বিশ্বাস হয় যে পারে নাই খাইতে, এত দাম। 1 কেজি মাছ 1000 টাকা 1200 টাকা হয়, তাহলে সবাই খাইতে পারবো। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে 1 দশকের ব্যবধানে ইলিশ আহরণ বেড়েছে প্রায় 50%, যার বেশিরভাগই সমুদ্রের। সবশেষ বছরে মোট আহরণ হয় 6.25 লাখ টন, যদিও এই সময়ে 40% মতো বেড়েছে জ্বালানি, যন্ত্রাংশ, জালসহ সার্বিক ব্যয়, যার প্রভাব মাছের দামে খুব একটা পড়েনি বলে দাবি মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন সভাপতির। এখন মাছটা খুবই কম, কোনো ট্রিপে 300 মাছ পায়, কোনো ট্রিপে 500 পায়, কোনো ট্রিপে বেশি যদি বড় হয় তাইলে আপনার 2000 মাছ পায়। একটা লোকের 10,000 20,000 করে টাকা দেওয়া লাগে, মাঝিকেও 2 লাখ 3 লাখ করে টাকা দেওয়া লাগে। এবং তেলে আগে ছিল তেলের দাম কমে, দিনে দিনে তেলের দাম, চালের দাম, সব জিনিসের দাম বেশি। মাছের দাম সেই তুলনায় 10%ও বাড়ে নাই, বরঞ্চ কমে গেছে। করোনার পর থেকে আমাদের ডিপসি ট্রলিং সেক্টরটা এখন পর্যন্ত আকালের মধ্যে যাচ্ছে। ভোক্তা সংগঠন ক্যাবের সভাপতির মতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, চড়া মূল্যস্ফীতি আর আয় বৈষম্যের প্রভাবে টালমাটাল ইলিশের বাজার। যখন উৎপাদন বেড়েছে তাই সরবরাহ কমের যে অজুহাত, এটা খুব একটা গ্রহণযোগ্য অজুহাত বলে মনে হয় না। আগে যেখানে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ছিল 2 জন, এখন হয়তো সেখানে 10 জন। তার ফলে একদিকে জেলেরা খুব মূল্য পাচ্ছে না, অন্যদিকে ভোক্তাদেরকে চড়া দাম দিতে হচ্ছে। বিশ্বজুড়ে ইলিশের যে যোগান রয়েছে তার 80%ই বাংলাদেশে। এর মধ্যে প্রায় পুরোটাই ব্যয় হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা পূরণে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও যুদ্ধের কারণে বিশ্বব্যাপী বেড়েছে খাদ্যশস্যের দাম। বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে মাসের ব্যবধানে পৃথিবীতে খাদ্যের দাম বৃদ্ধি পেয়ে এখন 120%। উৎপাদন ও সরবরাহ কম থাকায় উচ্চ মূল্যস্ফীতির জন্য বাড়ছে খাদ্য ঘাটতির পরিমাণও। ফলে দাম নিয়ন্ত্রণে রাখতে ও জরুরি অবস্থা মোকাবেলায় খাদ্যশস্য গুদামজাতের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। খাদ্য হিসেবে বিশ্বে ভুট্টার অবস্থান শীর্ষে। গেল মৌসুমে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ভুট্টা রপ্তানিকারক ছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু এবছর এল নিনোর প্রভাবে দেশটিতে ভুট্টার উৎপাদন কমেছে প্রায় 20%। আবহাওয়ার পরিবর্তনে ভুট্টার আবাদ হয়েছে মাত্র 13.5 মিলিয়ন টন। আগে নিজ দেশের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ রপ্তানি করতে পারলেও এবার তা কমতে পারে 58% পর্যন্ত। ফলে বিপাকে পড়বে জিম্বাবুয়ে, জাম্বিয়ার মতো খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা দেশগুলো। 2016 সালের খরার পর থেকে জিম্বাবুয়ের ভুট্টার চাহিদা ছিল প্রায় 20 লাখ টন, কিন্তু মিলেছে মাত্র 7.5 লাখ টন। অন্যদিকে 16 বছরের মধ্যে এবার জাম্বিয়ার উৎপাদন হয়েছে সর্বনিম্ন, যার পরিমাণ 15 লাখ টন।
এদিকে ইউক্রেনেও ৬% কমেছে ফসলের উৎপাদন। 2021 সালেও দেশটির প্রধান খাদ্যশস্য ভুট্টার উৎপাদন হয়েছিল 4 কোটি 20 লাখ টন। 2023 সালে যা কমে দাঁড়ায় 3 কোটি টনে। ধারণা করা হচ্ছে এবছর দেশটিতে ভুট্টার উৎপাদন আরও কমে হতে পারে প্রায় 2.5 কোটি টন। আর গমের উৎপাদনও কমেছে 20 লাখ টন, যে কারণে কমবে রপ্তানির পরিমাণও। এমন অবস্থা শুধু আফ্রিকা বা এশিয়াতে নয়, বরং প্রভাব ফেলবে পুরো বিশ্বে। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে 2025 সালে বিশ্বব্যাপী 943 মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। তাই আবহাওয়াজনিত জটিলতা ও যুদ্ধের দামামায় খাদ্য উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে খাদ্যশস্য মজুদের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। কৃষির উৎপাদন ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি স্বীকৃতি দিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের, যেখানে মোট 5টি বিভাগে 24 জনকে সম্মাননা দেয় কৃষি মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী এআইপি নির্বাচিত হওয়া ব্যক্তিরা সিআইপিদের মতো বিমান, রেল, হাসপাতাল ও গণপরিবহনে অগ্রাধিকার ভিত্তিতে নানা সুবিধা পাবেন, যার মেয়াদ থাকবে 1 বছর। কৃষিক্ষেত্রে এমন উদ্যোগে খুশি সম্মাননা পাওয়া ব্যক্তিরা। কৃষি এখন অনেক সম্মানের জায়গা। কৃষির সামনের দিকে আমরা আগায় নেওয়ার চেষ্টা করছি, এবং আমরা যদি চেষ্টা করি, সাহস থাকে, ইচ্ছা থাকলে অবশ্যই তার গন্তব্য সে পৌঁছাইতে পারেন। ছোট্ট একটা বাংলাদেশে আমরা বলি 16 কোটি, কিন্তু মানুষ তো আসলে 17-18 কোটিরও বেশি হবে। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করেছে, তারাই সবচাইতে বেশি অবহেলিত ছিল। খাদ্য উৎপাদন বাড়াতে সব ধরনের নীতিগত সহায়তা দিচ্ছে সরকার, তবে এর পুরোপুরি সুফল পেতে সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থাপনা চালুর উপর জোর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। যে জাতীয় সমবায় সমিতির মাধ্যমে 10 জন 20 জন মিলে যদি সমবায় সমিতি করা হয়, সমবায় সমিতির মাধ্যমে আমাদের উপজেলা কৃষি অফিসারকে বলা হয়, এবং সেখানে সমবায় সমিতির মাধ্যমে যদি একটা পাওয়ার টিলার, একটা ট্র্যাক্টর, একটা পানির মেশিন, ধান কাটার মেশিন, রোয়ার মেশিন এগুলো দেওয়া হয়, তখন এই সমবায় সমিতিগুলো আরও উজ্জীবিত হবে, কৃষকরা উজ্জীবিত হয়ে এগিয়ে আসবে। এদিকে কৃষিমন্ত্রীর দাবি, ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য সঠিক সময়ে সার সরবরাহে কাজ করছেন তারা। অ্যাডভান্স বুকিং দিয়ে রাখেন যে আমরা বেলারুস থেকে আনবো, এখান থেকে আনবো। পারচেজ কমিটিতে মিটিং হলে আগেই কিন্তু এটা আমরা পাস করে দেই, যেহেতু সারের জন্য কোনো টাকা বরাদ্দ নিয়ে আমরা বসে থাকলে চলবে না। সার না আসলে কৃষকরা আটকা পড়ে, আর কৃষকরা আটকা পড়া মানে হচ্ছে উৎপাদন কমে যাওয়া বা উৎপাদন না হওয়া। 2020 সাল থেকে এআইপি সম্মাননা চালু করেছে কৃষি মন্ত্রণালয়। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। মেশিনে বাছাই শেষে বস্তায় ভরানো হচ্ছে পেঁয়াজ, কাঠের বাক্সে নিয়ে তা রাখা হচ্ছে হিমাগারে। এই চিত্র ময়মনসিংহের ভালুকায় দেশে প্রথমবারের মতো নির্মিত পেঁয়াজ সংরক্ষণাগার কেন্দ্রের। সম্প্রতি যার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, ডাচ সরকারের অর্থায়নে বাংলাদেশে পেঁয়াজের সরবরাহ চেইন উন্নত করার উদ্দেশ্যে হিমাগারটি গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে এখানে 400 টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে 7 থেকে 8 মাস পর্যন্ত। স্টোরেজ সিস্টেম, যে প্রসেসিং সিস্টেম বা গ্রেডিং সিস্টেম, এগুলো সব ব্যবহার করে আমাদের পক্ষে সম্ভব যে হয়তো 15 থেকে 20% পর্যন্ত ওয়েট লস কমানো বা পচা ফাটে যায়, কারণ কৃষকের বাসা রাখলে নষ্ট হয়ে যায়, সেগুলো লস কমানো। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রতি বছর পেঁয়াজ উৎপাদন হয় 35 লাখ টন, অথচ পোস্ট হারভেস্ট লসের কারণে এই সরবরাহ নেমে আসে 25 লাখ টনে। চাহিদা পূরণে বছরে আমদানি করতে হয় অন্তত 5 থেকে 7 লাখ টন পেঁয়াজ। এই সমস্যা থেকে উত্তরণে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। ভেরিয়েশন সিস্টেমে টেম্পারেচার যাতে কন্ট্রোল হয়, তার জন্য কোল্ড স্টোরেজ হবে 8 ডিভিশন একটা, কৃষকরা যাতে স্বল্প মূল্যে বীজ পায়,
স্বল্পমূল্যে চাষ করার জন্য উপকরণ পায়, সেটাই হয়তো আমাদের লক্ষ্য। হিমাগারে তাপমাত্রা, আর্দ্রতা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে নেদারল্যান্ডস সরকারের প্রযুক্তি দিয়ে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। রাবানের আনারস স্বাদে যেন অমৃত। সারা দেশে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের আনারসের আছে আলাদা খ্যাতি, তাই তো এর দাম আর চাহিদা দুটোই বেশ চড়া। এলাকার চাষিদের প্রধান অর্থকরী ফসল এখন ঘোড়াশাল জাতের এই আনারস। বলছেন আনারস বিক্রি করে প্রতি বিঘায় লাভ আসে প্রায় 50,000 টাকা। সাইজ অনুসারে দাম 30-40 টাকা, বড়টা 30 টাকা 40 টাকা বিক্রি হয়, আবার ছোট 15 টাকা 20 টাকা। বেশিরভাগ আনারসই বাড়িতে বিক্রি হয়, কারণ বিগত কয়েক বছর যাবৎ যারা আমাদের বাড়ি থেকে আইসা আনারস নিতেছে তারা অলরেডি বাড়িতে চলে আসে। এখন একটা আনারসের দাম কত? 50 টাকা, 70 টাকা, নিচে হয়তো বা 20 বা 30 টাকা হতে পারে। তবে এই আনারস অত্যন্ত মিষ্টি। তবে কিছু অসাধু ব্যবসায়ী দূর দূরান্ত থেকে বিভিন্ন জাতের আনারস এনে রাবানের বলে বিক্রি করছে। এতে খ্যাতি নষ্ট হওয়ার সাথে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন চাষিরা। বিভিন্ন ব্যবসায়ীরা বেলাবো কাবাসা থেকে আনারস এনে রাবানের নাম ধরে বিক্রি করছে। ওইটার একটা সিস্টেমেটিক ওয়েতে থাকতো যে বাজার কমিটি থাকতো, তারা নির্ধারণ করে দিত যে এটা রাবানের আনারস, ওইটা অন্য এলাকার আনারস। এই আনারস চাষে কোনো রাসায়নিক ব্যবহার হয় না। ফলন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ নানান সহযোগিতা করা হচ্ছে, জানান কৃষি কর্মকর্তারা। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য ইতিমধ্যেই আমাদের সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা নরসিংদী জেলায় ডিডি অফিসে পাঠিয়েছি এবং আমাদের উপজেলা থেকেও তাদেরকে প্রশিক্ষণের জন্য সময় সময়ে যোগাযোগ করা হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এবার পলাশে 145 হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের আনারস আবাদ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা 1740 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শূন্য পড়ে আছে বিস্তীর্ণ মাঠ, অথচ একসময় এখানেই ফলতো ফসল। ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া গ্রামের এই আবাদি জমি বর্ষায় সাগরের লোনা পানিতে ডুবে থাকে। লবণাক্ততার তীব্রতায় এখন তা পরিণত হয়েছে অনাবাদি জমিতে। চারণভূমি কমে আসায় গবাদি পশু পালন করতে পারছেন না এই অঞ্চলের মানুষ। লবণ পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গরু, মহিষ আর ছাগল। 1 বিঘা জমি আগে 20 মণ 25 মণ ধান হইতো, এখন ধান তো ভালো তো ফসলই হয় না, কোনো ফসলই হয় না, ধান ফার্ম করতেন। নোনা পানির কারণে শস্য হইতেছে না, এবং নোনা পানির করে যে আমরা গরু ছাগল ফালি, গরু ছাগল ঘাস পানি খাইতে খুবই কষ্ট হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। গাছের আগালা আলই যা গোড়া পচে যা, নোনা পানি ঢুকছে পুকুরে, পুষ্করিতে মাছ হয় না, আমরা খুব সমস্যা আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততার মাত্রা বাড়ছে জেলার মনপুরা, চরফ্যাশন সহ বিভিন্ন উপজেলার জমিতে। তাই মিঠা পানি ধরে রেখে চাষাবাদের পরামর্শ এই মৃত্তিকা গবেষকের। যে খালগুলো ভোলা শহরের ভিতরে, ভোলা জেলার ভিতরে প্রবেশ করেছে, সেগুলোকে যদি আমরা সারা বছর সচল রাখতে পারি এবং সেই পানি থেকে যদি আমরা সেচ দিয়ে যদি কৃষিকাজ চালাতে পারি, তাহলে আমাদের এই লবণাক্ততা আমি মনে করি অতটা আমাদের ভয়ের কারণ নেই। মেঘনা নদী থেকে যেসব খালের পানি ঢোকার সম্ভাবনা রয়েছে, সেগুলোর যে সুইচ গেটগুলো যাতে শুষ্ক মৌসুমে খুব ভালোভাবে ব্যবস্থাপনা করা হয়। চিন্তিত না হয়ে লবণ সহিষ্ণু ফসল চাষে উৎসাহ দিলেন কৃষি কর্মকর্তা। আমন মৌসুমে আমরা তাদেরকে বিধান লবণাক্ততা সহিষ্ণু বিধান 67, জলবদ্ধতা সহিষ্ণু বিধান 52 এবং নাবিজাত বিধান 23 আমাদের ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। তাদেরকে শাকসবজি উঁচু বেড করে তৈরি করার জন্য, বিশেষ করে সরজান পদ্ধতি অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বমোট 21,839 হেক্টর জমি লবণাক্ত হিসেবে চিহ্নিত হয়েছে মনপুরা ও চরফ্যাশন উপজেলায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ক্যালেন্ডারের হিসাবে নতুন মৌসুম শুরু হয়েছে, তবে মাঠের খেলা শুরু হতে বাকি। চলছে দলবদল, যা এখনও ক্লাবকর্তা আর ফুটবলারদের অভ্যন্তরীণ আলোচনায় সীমাবদ্ধ। তবে ফুটবল থেকে দূরে নেই ফুটবলাররা।
মাঠের দীর্ঘ বিরতিতে এএফসিসি ডিপ্লোমা কোচেস কোর্স সেরে নিচ্ছেন নাবিব নেওয়াজ জীবন, সোহেল রানা, শহীদুল আলম সোহেল, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রায়হান হাসান সহ 22 ফুটবলার, যার ইতিবাচক প্রতিফলন মাঠেও পেতে চান তারা। আমি যদি আরও 4-5 বছর আগে করতে পারতাম তাহলে আরও ভালো হতো আমার জন্য। মানে একজন কোচের যে দায়িত্বগুলো থাকে সেগুলো তো আমরা জানতাম না। ফুটবলে হয়তো আমরা অনেক কিছু জানি, প্র্যাকটিক্যাল অনেক কিছু জানি, কিন্তু একজন কোচ হিসেবে যে দায়িত্বগুলো থাকে আমাদের পারফরমেন্স অনেক ভালো হয়ে যেত এই কথাগুলো জানলে। আমি মনে করি রানিং প্লেয়ার যতগুলো রানিং প্লেয়ার আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে সবারই আমি মনে করি অন্তত সি লাইসেন্সটা শুরু থেকে করা দরকার, তাহলে অনেক কিছু সে মাঠে ইমপ্রুভ করতে পারবে। বর্তমান সময়ের সাথে ভবিষ্যৎ ভাবনাও আছে ফুটবলারদের মনে। বুট জোড়া তুলে রাখলেও কোচ হিসেবে ফুটবলের সাথে থাকার লক্ষ্য জীবন, রায়হান, সোহেলদের। একটা সময় খেলা আমার ছাড়তে হবে, এই ক্রীড়া শেষ হয়ে যাবে, তো কোচিংটা আসলে করানো, আসলে ফুটবলকে ভালোবেসে ফুটবলের সাথে থাকা, এরকম ইচ্ছা শক্তি থেকে কোচিং কোর্সটা শুরু করা। আমার ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমি গোলকিপারদের নিয়ে কাজ করব, সেই পরিপ্রেক্ষিতে আমি এই সি লাইসেন্স কোর্সটা করতে আসছি। ভবিষ্যতে আমি যত ধরনের গোলকিপার কোচ আসবে এগুলো আমি করার চেষ্টা করব। 1 থেকে 7 জুন হয়েছে সি কোর্সের প্রথম পর্যায়। ফুটবল ভবনের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে রোববার, চলবে 13 জুলাই পর্যন্ত। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।